নমস্কার, অনির্বাণের অগ্নিমানের এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। মানুষের চ্যানেল রিপাবলিক বাংলা বারবার প্রশ্ন করেছে মানুষের ইস্যুগুলো নিয়ে। মানুষ কবে পুরো পরিষেবা পাবে, মানুষ কবে ড্রেনের জল থেকে শুরু করে ভাঙা রাস্তা তার থেকে কিছুটা হলেও সুরাহা পাবে। এবং এই সমস্ত কিছুর মাঝে আমরা যে কথাটা দেখতে পাচ্ছি, আমরা যে কথা নিয়ে বারবার আলোচনা করছি, তা হলো রাজনৈতিক চাপানুতোরের জন্য মানুষ কেন সমস্যায় পড়বে, বারবার মানুষকে কেন সমস্যার সম্মুখীন হতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করছি। এবং তার পাশাপাশি এইটাও আলোচনার মধ্যে থাকবে যেখানে আজ রাজ্যপাল জগদীপ ধনকর, আমরা দেখেছি রাজ্যপাল জগদীপ ধনকর একটা কথা বলেছেন এবং রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে পাশাপাশি আরেকটা আমরা দেখেছি বক্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখেছি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন যে রাজ্যপালের জন্য পুরো ভোটটা করা যায়নি, সমস্ত পুরো ভোট একসাথে। পাল্টা আমরা দেখতে পেলাম এসএসকেএম এ রাজ্যপাল গেছিলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বললেন যে স্পিকারকে এইটা যে বক্তব্যটা দিয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সমস্ত কিছু নিয়ে আজ অনির্বাণের অগ্নিমানে আমি প্রশ্ন করব এবং তার পাশাপাশি প্রশ্ন করব আপনার জন্য মানুষের কণ্ঠস্বর। আমরা লাইভ সরাসরি যে ছবি আমরা পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমরা দেখতে পাচ্ছি। বৈঠকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেসকে এই সময় অ্যালাউ করা হয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছেন। দুদেশের মধ্যে মোট 4টি চুক্তি সই হবে এমনটাই জানা যাচ্ছে এবং তার পাশাপাশি কালাশনিকভ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ ভারতে এসে পৌঁছালেন ভ্লাদিমির পুতিন। ভারত রাশিয়া সামিটের আগে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দ্বিপাক্ষিক বৈঠক এবং সেই বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি ভ্লাদিমির পুতিন পেছনে বসে আছেন, যিনি ট্রান্সলেট করে দিচ্ছেন। পাশাপাশি নরেন্দ্র মোদী, তার পেছনেও আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যিনি ট্রান্সলেট করে দিচ্ছেন, তিনি বসে আছেন। হায়দ্রাবাদ হাউস সুপ্রাচীন এক দপ্তর হিসাবে বিদেশ মন্ত্রকের নানা অনুষ্ঠান, নানা অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে স্বাগত জানানো হয় এই হায়দ্রাবাদ হাউসে এবং সেই হায়দ্রাবাদ হাউস থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ফর্মাল ড্রেসে এবং অন্যদিকে ভ্লাদিমির পুতিন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক, সেই রাশিয়া এবং ভারতের সম্পর্কের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত যে সুপার পাওয়ার হিসেবে উঠে আসছে তারও ইঙ্গিতবাহী এই ছবি। এর আগেও আমরা দেখেছি ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর ছবি, কিন্তু এই ছবি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তার পাশাপাশি ভারত সফট সুপার পাওয়ার হিসেবে যেভাবে উঠে আসছে এই ছবি তারও প্রমাণ হিসাবে থেকে যাবে। হায়দ্রাবাদ হাউসে মোদী পুতিন বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে সরাসরি সেই ছবি। প্রতিরক্ষা, কৃষি নিয়ে আলোচনা হবে সেইখানে, একের পর এক এজেন্ডা নিয়ে। पांच दशक और हमारी स्ट्रेटेजिक पार्टनरशिप के 2 दशक पूरे हो रहे हैं। इस विशेष वर्ष में आपके साथ फिर मिल पाना मेरे लिए हर्ष की बात है, क्योंकि हमारी स्ट्रेटेजिक पार्टनरशिप में पिछले 20 वर्षों में जो उल्लेखनीय प्रगति हुई है उसके मुख्य सूत्रधार आप ही रहे हैं। Ваше превосходительство, 2021 год является важным для двусторонних отношений по разным причинам. মোদীর আমরা দেখতে পেয়েছি Мы отмечаем 50-летие. ভারত রাশিয়া যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের সূত্রধর হিসেবে ভ্লাদিমির পুতিনকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, Очень приятно встретиться с вами в этом আমরা দেখতে পাচ্ছি потому что за все достижения দোভাষী отношения, ভ্লাদিমির পুতিনকে достижения ব্যাখ্যা করে শোনাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বললেন। पिछले कई दशकों में वैश्विक स्तर पर कई फंडामेंटल बदलाव आए, कई तरह के जियोपॉलिटिकल समीकरण उभरे, किंतु इन सभी वेरिएबल्स के बीच भारत रूस मित्रता एक कांस्टेंट रही है। दोनों देशों ने न सिर्फ एक दूसरे के साथ निसंकोच सहयोग किया है, एक दूसरे की सेंसिटिविटीज का भी विशेष ख्याल रखा है।
यह सचमुच इंटर स्टेट दोस्ती का एक यूनिक और विश्वस्त मॉडल है। На протяжении последних нескольких десятилетий на мировой арене было много фундаментальных изменений, перемен, возникали разные геополитические формирования. Однако среди всех этих изменений то, что осталось неизменной, это российско-индийская дружба. Обе наши страны не только сотрудничают друг с другом, но и относятся к чувствительностям друг друга с особой заботой. Это действительно уникальная и основанная на доверии модель межгосударственной дружбы. एक्सेलेंसी 2021 हमारे स्ट्रेटेजिक पार्टनरशिप के लिए भी विशेष है। आज हमारे विदेश एवं रक्षा मंत्रियों के बीच 2+2 डायलॉग की पहली बैठक हुई। इससे हमारे व्यवहारिक सहयोग को बढ़ाने का एक नया मैकेनिज्म शुरू हुआ है। Ваше превосходительство, 2021 год является важным и для нашего стратегического партнерства. Сегодня состоялась первая встреча глав внешнеполитических и оборонных ведомств в формате 2+2. Этим мы запустили еще один новый механизм для укрепления практического сотрудничества. अफगानिस्तान और दूसरे क्षेत्रीय विषयों पर भी हम निरंतर संपर्क में रहे हैं। ईस्टर्न इकोनॉमिक फोरम और द व्लादिवोस्तोक समिट से शुरू हुई रीजनल पार्टनरशिप आज रशियन फार ईस्ट और भारत के राज्यों के बीच वास्तविक सहयोग में बदल रही है। Мы были в регулярном контакте по Афганистану и по ряду других вопросов. Наше межрегиональное партнерство, которое началось на Восточном экономическом форуме и на нашем с вами саммите в Владивостоке, сейчас превращается в конкретное сотрудничество между Россией и Дальним Востоком и Штатами Индии. आर्थिक क्षेत्र में भी अपने रिश्तों को और घनिष्ठ बनाने के लिए हम एक लॉन्ग टर्म विजन अपना रहे हैं। हमने 2025 तक $30 बिलियन के ट्रेड और $50 बिलियन के निवेश का लक्ष्य रखा है। इन लक्ष्यों तक पहुंचने के लिए हमें अपनी बिजनेस कम्युनिटीज को गाइड करना चाहिए। Также в экономической сфере мы принимаем долгосрочное видение для укрепления наших отношений. Мы поставили цель увеличивать взаимный товарооборот до $30 миллиардов к 2025 году и увеличить взаимные инвестиции до $50 миллиардов. Для достижения этих целей мы должны ориентировать наше бизнес-сообщество. विभिन्न सेक्टरों में आज हुए हमारे समझौतों से इसमें मदद मिलेगी। मेक इन इंडिया कार्यक्रम के तहत को डेवलपमेंट और को प्रोडक्शन से हमारा रक्षा सहयोग और मजबूत हो रहा है। स्पेस और सिविल न्यूक्लियर क्षेत्रों में भी हमारा सहयोग आगे बढ़ रहा है। Заключенные сегодня соглашения в разных сферах также нам помогут расширять наше сотрудничество. Наше оборонное сотрудничество углубляется посредством совместной разработки и совместного производства в рамках нашей программы Make in India, Делай вид. Также расширяется сотрудничество в сфере космоса и в сфере гражданской ядерной энергетики. नेम में ऑब्जर्वर और IORA में डायलॉग पार्टनर बनने के लिए रूस को बहुत बहुत बधाई देता हूं। इन दोनों मंचों में रूस की उपस्थिति का समर्थन करना हमारे लिए खुशी की बात थी। अनेक क्षेत्रीय और वैश्विक मुद्दों पर भारत और रूस का एक जैसा मत है। आज की बैठक में हमें इन पर चर्चा करने का अवसर मिलेगा। Хочу поздравить Россию с получением статуса наблюдателя в движении неприсоединения и также статус партнера по диалогу в рамках Ассоциации стран бассейна Индийского океана. Мы были рады поддерживать присутствие России на этих площадках. У Индии и России схожие позиции по многим региональным и глобальным вопросам. Сегодня в нашей встрече у нас будет возможность обменяться мнениями по всем этим вопросам. एक्सेलेंसी, एक बार फिर भारत में आपका स्वागत करता हूं, आपके डेलीगेशन का स्वागत करता हूं। इतनी व्यस्तता के बीच भी आपने भारत आने के लिए समय निकाला, ये हमारे लिए बहुत महत्वपूर्ण है। मुझे विश्वास है कि आज की चर्चा हमारे संबंधों के लिए बहुत उल्लेखनीय होगी। फिर एक बार आपका बहुत बहुत धन्यवाद। Ваше превосходительство, еще раз добро пожаловать в Индию. Также хочу приветствовать всех членов российской делегации. Несмотря на ваш насыщенный график, вы нашли время посетить нас. Это для нас очень важно. Я уверен, что наши сегодняшние дискуссии будут весьма полезными для наших отношений. Еще раз добро пожаловать. Спасибо. Спасибо большое.
Уважаемый господин премьер-министр, дорогой друг, мне очень приятно быть снова в дружественной стране, в Индии. Dear Prime Minister, dear friends, I'm so very happy to be able to travel here to visit the friendly country of India. Мы проводим саммиты на высшем уровне регулярно, каждый год, поочередно и в Индии, и в России. We're holding summits every year, taking turns in India and in Russia. К сожалению, в прошлом году мы пропустили из-за пандемии, Unfortunately, we had to skip last year because of the pandemic. но все равно наша очередь приезжать в Индию, и я благодарю вас за приглашение. Still, it is our turn to travel to India, so I'd like to thank you for your invitation. Мы относимся к Индии как к великой державе, с дружественным нам народом и с замечательной предысторией наших отношений. We perceive India as a great power, a friendly nation, and a time-tested friend. Отношения между нашими странами развиваются, устремлены в будущее. The relations between our countries are developing and are looking into the future. Если в прошлом году у нас আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দিল্লিতে মোদি পুতিন দ্বিপাক্ষিক বৈঠক প্রতিরক্ষা কৃষি ও বাণিজ্য নিয়ে আলোচনার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা শুধু নয় অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের যে পরিকল্পনা এবং যে খবর আমরা পাচ্ছি দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়েও আলোচনার সম্ভাবনা AK-203 অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি সই দুদেশের মধ্যে 4টি চুক্তি স্বাক্ষর হবে পালম বিমানবন্দরে পুতিন নেমেছেন এবং তারপর সরাসরি সেখান থেকে হায়দ্রাবাদ হাউসে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায় বিমানবন্দর থেকে সরাসরি হায়দ্রাবাদ হাউসে এবং হায়দ্রাবাদ হাউসে এসে যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানালেন ভ্লাদিমির পুতিনকে ভারতে আপনাকে স্বাগত আপনারা অত্যন্ত কাছের বন্ধু হিসাবে ভারত এবং রাশিয়া পারস্পরিক সমস্ত সহযোগিতা করবে এর আগেও ভারত সরকার বলেছিল আজকের চর্চা আগামী দিনের জন্য খুব ভালো হবে আশা রাখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ভারত অন্যতম শক্তিশালী বন্ধু এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি এবং ভ্লাদিমির পুতিন যে বক্তব্য রাখছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ভারতে আবার আসতে পেরে ভ্লাদিমির পুতিন খুশি ভারতে অত্যন্ত ওয়ার্ম ওয়েলকাম পেয়েছেন এর আগেও এবং ভারত শক্তিশালী বন্ধু রাশিয়ার ভারত অন্যতম শক্তিশালী বন্ধু ভ্লাদিমির পুতিনকে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদিমির পুতিনের রাশিয়ান ভাষায় বলা বক্তব্য তর্জমা করছেন ইংলিশে রাশিয়া থেকে আসা ট্রান্সলেটর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ভারতের তরফ থেকে ট্রান্সলেটর রয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একদিকে ভ্লাদিমির পুতিনকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাচ্ছি AK-203 অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি সই সহ একাধিক বিষয়ে যে আলোচনা হবে সেই আলোচনার প্রকালে আমরা দেখতে পাচ্ছি দুই রাষ্ট্র নেতার ছবি যে ছবি শক্তিশালী ভারতবর্ষের আরেকটি পোস্টার ফ্রেম হতে পারে যে ছবি 4টি চুক্তি তাতে কালাশনিকভ আছে ঠিক সেরকমই পাশাপাশি কৃষি আছে ভারত অন্যতম শক্তিশালী বন্ধু বারবার আপনারা দেখতে পাচ্ছেন সে খবর আমরা আপনাদের দিচ্ছি ভারতে আবার আসতে পেরে খুশি ভ্লাদিমির পুতিন But naturally, we proceed from the reality and the needs of our economies, that is, to consistently increase the level of life for our citizens. Мы продолжаем активно работать на международной арене, и, как вы сказали, действительно у нас наши позиции по очень многим вопросам совпадают. We continue to cooperate jointly on global agenda, and as you have said, indeed, our positions are quite similar or coincide. Нас, безусловно, беспокоит все, что связано с терроризмом. Naturally, we are concerned about everything that has to do with terrorism. И борьбой с ним, даже как с наркотиками, с организованной преступностью. I mean the fight against terrorism, also fighting drug trafficking and organized crime. В этой связи, конечно, нас не может не беспокоить ситуация и то, как она развивается в Афганистане. And with that regard, naturally, we are concerned about the developments of the situation in Afghanistan. Ну и наши коллеги здесь, министр иностранных дел и министр обороны,
ভ্লাদিমির পুতিন উদ্বেগ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আফগানিস্তানের সংকট নিয়ে। কিছুদিন আগেই তালিবানের দখলে যায় আফগানিস্তান এবং সেই বিষয়ে রাশিয়া যে যথেষ্ট উদ্বিগ্ন এবং রাশিয়া নজর রাখছে সেই পুরো বিষয়টি, সেই বিষয়েও ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাচ্ছেন। Мы проводим совместные военные учения We hold joint military exercises. и на территории Индии, на территории России. জয়েন্ট মিলিটারি এক্সারসাইজে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে বলে ভ্লাদিমির পুতিন জানাচ্ছেন। We hold joint military exercises both on the Indian and Russian territory. I'd like to thank you for your attention to this component of our cooperation. Намерены и дальше работать по этому направлению. And we intend to work further on that matter. И еще раз большое вам спасибо за приглашение. Once again, thank you very much for your invitation. ভারত রাশিয়ার এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সমস্ত কভারেজ রিপাবলিক বাংলায় থাকবে, কিন্তু তার আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে বলেছিলাম মানুষের বিষয় এবং মানুষের এজেন্ডা। কেন পুরো পরিষেবা থেকে বঞ্চিত থাকবে হাওড়ার মানুষ, এবং সেই নিয়ে অনির্বাণের অগ্নিবাণ, আজকের অগ্নিবাণ আমরা দেখে নেব। সেই অগ্নিবাণ। অগ্নিবাণ এক, পুরো ভোট করতে অনীহা কিসের অনীহা? এই প্রশ্ন করছেন হাওড়ার মানুষ, এই প্রশ্ন করছেন আপনারা। অগ্নিবাণ এক, পুরো ভোট করতে অনীহা কিসের? অগ্নিবাণ দুই, এই মুহূর্তে কেন পুরো পরিষেবা থেকে বঞ্চিত মানুষই যদি শেষ কথা বলে, মানুষের ভোটেই যদি পুরো প্রশাসক হওয়া যায়, তাহলে কেন পুরো পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন কিছু মানুষ? আমাদের প্রশ্ন। অগ্নিবাণ দুই এবং অগ্নিবাণ তিন সরাসরি এই মুহূর্তে সংযুক্ত করেও বালি বিচ্ছিন্ন কেন? এই অভিমান থেকেই যাচ্ছে। বালি এবং হাওড়া একটা সময় এক থাকলেও এখন আবার ভাগ করে দেওয়া, আবার সংযুক্ত, আবার ভাগ। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনায় থাকবেন। যারা থাকবেন তাদের সাথে এই মুহূর্তে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। আমি প্রত্যেকের কাছে যাব, সবার সাথে কথা বলবো, মানুষের হয়ে কথা বলবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। হাওড়া নির্বাচনের ইস্যুতে স্পিকারের বক্তব্যের পাল্টা বলেছেন রাজ্যপাল, এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যপালের জন্য এই নির্বাচনটা হলো না, এবং পাল্টা রাজ্যপালও বলেছেন। এবং আমরা সেই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করছি, কিন্তু আমরা যে বক্তব্যটা বলছি, মানুষ সাফার করছে, পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওড়ার মানুষ। আমাদের সাথে এই ডিবেটে, এই আলোচনায় সরাসরি প্রত্যেককে আমরা প্রশ্ন করব, এবং এই মুহূর্তে আমাদের সাথে সন্ময়বাবু যেরকম রয়েছেন, ভাস্কর সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপা চক্রবর্তী রয়েছেন। আমি প্রথমে ভাস্কর সিংহ রায়ের কাছে যাব এবং সন্ময়বাবুর কাছেও যাব। ভাস্করবাবু, আপনাদের কেন মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা চক্রান্তর আবহাওয়া তৈরি হয়েছে, যাতে করে হাওড়ার মানুষকে পুরো পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত রাখার কাজটা আসলে শাসক দল নয়, করছে বিরোধীরা, এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এটা হচ্ছে? ভাস্করবাবু। হ্যাঁ, হাওড়ায় পুরো পরিষেবা থেকে কেউ বঞ্চিত হয়েছে এটা বলা যায় না, তার কারণ পৌর প্রশাসক মণ্ডলী সদস্যরা সেই পরিষেবা দিচ্ছেন। যেহেতু বিভিন্ন কারণে ভোট হতে পারেনি, জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি, কিন্তু দক্ষ পৌর প্রশাসক মণ্ডলী হাওড়া পুরসভার আধিকারিকদের সঙ্গে পৌর পরিষেবা পাচ্ছেন। এটা ঠিক। আইনে একটা কথা আছে, ফোর্স মেজিওর। সায়নবাবু আছে, সায়নবাবু আরো ভালো বলতে পারবেন। ফোর্স মেজিওরে অনেক সময় অনেক ঘটনা ঘটে, তাতে হয়তো অনেক কিছু করা যায় না, সে বিষয়ে বিস্তারিত না গেলেও কিন্তু পৌরসভার যে নির্বাচন হওয়ার কথা ছিল হাওড়া পুরসভার, সেই নির্বাচনের বিষয়টাকে বিধানসভায় গণতান্ত্রিকভাবে পাস হওয়া একটি বিষয়কে রাজ্যপাল সই না করে এইটা বিলম্বিত করলেন। রাজ্যপালকে তো সন্ময় বন্দ্যোপাধ্যায় বিলম্ব করলেন রাজ্যপাল, এমন অভিযোগটা আসছে, এবং এই অভিযোগটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও এসছে। আমরা স্পিকার বা রাজ্যপালের যে চেয়ার
তাকে নিয়ে আলোচনা হয়তো করব না, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে রাজনৈতিক যে জায়গাটা তৈরি হচ্ছে তাতে মানুষ কি সাফার করছে না? সন্ময়বাবু। না দেখুন ময়ূক, আমি প্রথমত বলবো, ভাস্করবাবু এখন বলছিলেন না যে মানুষ সাফার করছে না, আমি বাস্তব অবস্থা হাওড়ার ভয়ানক, হাওড়ার মানুষরা বলবেন। আমি শুধু একটা রেফারেন্স দেবো, আপনারা টিভিতেই দেখিয়েছেন সেটা হচ্ছে হাওড়ার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক দলের মধ্যে রাস্তায় চেয়ার পেতে বসে পড়েছিলেন, তার প্রতিবাদ রেজিস্টার। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে এই পরিষেবা যে ভেঙে পড়েছে সেটা কিন্তু রেজিস্টার হয়েছে, আর মুখ্যমন্ত্রী পরবর্তীকালে বকাও খেয়েছে, সেটা আমরা টিভির পর্দা দেখেছি। ফলে এই যে অভিযোগ, এই যে কথাটা বলা হচ্ছে কোনো পরিষেবা ব্যাহত হচ্ছে না, সর্বৈব ভুল। দ্বিতীয় যে ভুল বিষয়টা বলবো সেটা হচ্ছে পরিষেবা আচ্ছা, দিচ্ছেন না। আপনার সময় আপনি বলবেন ভাস্করবাবু, আপনার সময় আপনি বলবেন, আমাকে একটু বলতে। আপনি কি জানেন পৌর প্রশাসনিক মণ্ডলীর সদস্য কারা আছে? তো মহা মুশকিল, আমাকে একটু বলে নিতে দিন, তারপরে আমি আপনার কথা শুনবো। মূল বিষয়টা হচ্ছে বালিকে হাওড়ার মধ্যে সংযুক্ত করা এবং আবার বালিকে বিযুক্ত করা, এই যে প্রসেস, একটা অস্থির মস্তিষ্কতার ফসল। কোন একটি রাজনৈতিক কারণে বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত ডিভিডেন্ড হলো না। এই বিযুক্তিকরণের ফলে যে কোটি কোটি টাকা বিযুক্তি করার ফলে যে কোটি কোটি টাকা মানুষের দেওয়া ট্যাক্স ক্ষতিগ্রস্ত হলো, সেটা বিকেন্দ্রীকরণ। কথা হচ্ছে ভুল, কথা হচ্ছে বালিকে হাওড়ার সঙ্গে কারণটা কি হচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় সে বিকেন্দ্রীকরণ করার পরিষেবার জন্য পরবর্তীকালে দেখা গেল দেওয়া গেল না, এই বিষয়ে বিধানসভায় আইন মোতাবেক পাস করা হয়েছে। তার জন্য মানুষের ট্যাক্স গুণাগার যাবে, এই কি হচ্ছে? হচ্ছে কি একদম সন্ময়বাবু, ভাস্করবাবু আপনাদের কাছে আসবো, হচ্ছেটা কি? সন্ময়বাবু আপনার কাছেও আসবো আমি, কিন্তু সন্দীপা রয়েছে, সন্দীপা চক্রবর্তী রয়েছে কংগ্রেসের মুখপাত্র। এবং সন্দীপা, আপনি দেখতে পাচ্ছেন যে তরজাটা চলছে, এবং তার পাশাপাশি যে ছবিটা আমরা আমাদের স্ক্রিনে যে ছবিটা রিপাবলিক বাংলায় দেখাচ্ছি, নোংরা পড়ে আছে, রাস্তা ভাঙা, এই সমস্ত কিছু। আপনিও একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এসছেন, কিন্তু সত্যি করে বলুন, মানুষ কেন সাফার করবে? সমস্ত কিছু থাক, কিন্তু এগুলো তো বেসিক জিনিস। আপনি পরে নিউক্লিয়ার ডিল নিয়ে লড়াইটা করে নিন না, আপনি পরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করুন না। প্যালেস্টাইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি কতটা সমালোচনা করছেন না করছেন সব থাক, এইটা নিয়ে কেন সব দল একত্রিত হবে না? হাওড়ার এই অবস্থাটা দেখে কেন প্রশ্ন উঠবে না বিরোধীদের তরফ থেকেও, যে না, শাসক দল বিরোধী সবাই মিলে বসেই নির্বাচনটা করা? না দেখুন, মানুষ ভালো নেই, মানুষ চাইছে একটা স্বচ্ছ সরকার থাকুক, প্রশাসনিক ব্যবস্থা থাকুক। এবার ব্যাপারটা হচ্ছে তৃণমূল সরকারের আমলে সবগুলো কর্পোরেশন হয়ে গেছে চোরপোরেশন, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং মানুষ সেখানে মানে তৃণমূলেদের সাথে যারা থাকবে, তৃণমূল হচ্ছে একটা মানে অর্থ উপার্জনের একটা রাস্তা হয়ে গেছে। তো সে মানে দুর্নীতি আমরা মানে প্রচুর দুর্নীতি দেখেছি প্রচুর জায়গায়, কিন্তু তৃণমূল সরকার এই দুর্নীতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছে। এবং সেটাই আপনারা টিভির পর্দাতে যেগুলো দেখাচ্ছেন সেটাতেই কিন্তু এর প্রমাণ। টাকা কিন্তু কম আসছে না, টাকা ভালোই আসছে, কিন্তু কাজ করছে না। কাজ করে সেই সদিচ্ছে থাকতে হবে, কিন্তু অনীহা করবে না। কি করে করবে? কাজ করলে তো জনগণের জন্য বরাদ্দ টাকাগুলো খরচা হবে, তো জনগণের জন্য বরাদ্দ টাকাগুলো খরচা হলে নিজেদের পকেট কি করে ভরবে? মানে যখন সাইকেল চালাতো, দু চাকার সাইকেল চালাতো, সেই দু চাকার সাইকেল থেকে চার চাকার গাড়ি, গলায় মোটা চেন, সেগুলো কি করে হবে? সেগুলো তো হবে না, এই টাকাগুলো বেড়েই হচ্ছে মানুষের কাছে। আর এই যে বিজেপি আর তৃণমূলের কাজিয়া দেখছেন, বা রাজ্যপাল আর রাজ্য সরকারের কাজিয়া দেখছেন, সেগুলো তো স্ক্রিপ্টেড। কিছুদিন আগে বিধানসভায় জোট করে পরিবারে আছে, এদের যৌথ পরিবারের কাজিয়া স্ক্রিপ্টেড, এবং সেখানে খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, সেখানে খেসারত দিতে হচ্ছে দুটো দল, বিজেপি এবং তৃণমূল, এই দুটি দলের বুথ লেভেল কর্মীদের, তাদের প্রাণ সংশয় হচ্ছে। হাওড়ার স্থানীয় মানুষের বক্তব্য কি সেইটা একবার শুনে নেব, তারপরে আপনাদের প্রত্যেকের কাছে আসবো। আগে মানুষ কি বলছে সেটা শুনে নি, একবার শুনে নি। প্রায় আমফানের পর থেকে জল জমে আছে, বহু টোটো উল্টে গেছে, বাচ্চারা পড়ে গেছে, হাত ভেঙে গেছে। তবুও প্রশাসনের লোক এসেছে, তারা আশ্বাস দিয়েছে যত সম্ভব তারা ঠিক করে। কারখানার ভেতর জল ঢুকে আছে, এটা বর্তমান যা পরিস্থিতি, জল নামছেই না। ওদিকে ড্রেন জ্যাম হয়ে আছে, ওদিকে মেন খাল কাটা নেই। কতদিন ধরে জল জমে? বছর ধরে, তাও ধরুন বর্ষার আগে থেকে।
বর্ষার আগে থেকে এমনি জল জমে আছে। জল নামছে না কেন, কি মনে হচ্ছে? নামছে না কেন, এখানে তো ড্রেনগুলো তো সব জাম হয়ে আছে। মেন ড্রেন নিকাশের ব্যবস্থা তো খারাপ। জলের জন্য তো আজ 8-9 মাস জল আছে এখানে, আমরা 9 মাস পস্তেছি, 9 মাস এখনো কিছু তো ব্যবস্থা কিছু হচ্ছেও না, হবেও না। সায়ন কি বলবে? সায়ন কি বলবে? মানুষের বক্তব্য শোনালাম, রাজনৈতিক মুখপাত্রদের বক্তব্য শোনাচ্ছি এবং রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদেরও বক্তব্য শোনাচ্ছি, কিন্তু সায়ন, মানুষ বড় কাঁদছে। মানুষের পাশে কি দাঁড়াচ্ছ তোমরা? মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো এত কিছু। আমি প্রথম থেকে যে কথাটা বলতে চাই, মানুষের পাশে দাঁড়ানোর জায়গা থেকেই যে কর্পোরেশন নিয়ে আজকে এত কিছু আলোচনা হচ্ছে বা যে ভোট নিয়ে আলোচনা হচ্ছে, সেই ভোট নিয়ে ময়ূকদা যাদেরকে প্রতিনিয়ত কথা শুনতে হয় যে যারা শূন্য হয়ে গেছে, তারা সর্বপ্রথম গিয়ে মামলাটা করেছিল। একটা হচ্ছে হাওড়া সিপিআইএম জেলা কমিটি আর একটা হচ্ছে মৌসুমী রয়, 29/1/2021 সালের মামলা, এই বছরের মামলা। আমি দ্বিতীয় একটা কথায় আসছি, এক্ষুনি যে কথাটা উঠে আসলো ময়ূকদা, এবারে একটু অন্য রকমের কথা বলি। যে বলছিলেন না অ্যাডমিনিস্ট্রেটর বসানো আছেন, যিনি বলছিলেন এক্ষুনি রাজনৈতিক বিশ্লেষক ভাস্করদা কতবার এই অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে নামগুলো মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি, তার মধ্যে একজন অ্যাডমিনিস্ট্রেটর কে ছিলেন? এ রাজ্যের একজন সাংবাদিক। কী জন্য অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন আমি আর বিশদ আলোচনার মধ্যে অন্য একটি টেলিভিশন চ্যানেলে বসে আমি যেতে চাইছি না। সুতরাং আমি একটাই কথা এখানে বলছি, দেখুন আপনারা কাদের মাথায় টুপি পড়াচ্ছেন। ডিসেম্বর 2018 সালে হাওড়া পৌরসভার মেয়াদ শেষ হয়েছে, খুব ভালো কথা। করোনার ছোবল কবে থেকে এসছে? 2020 সালের মার্চ মাস। ময়ূকদা, এবারে চলে এসো ভবানীপুর উপনির্বাচনে। তোমার নিশ্চয়ই মনে রয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল যে 6 মাসের মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে না জিততে পারতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতেন, সুব্রত মুখার্জি হতেন, ফিরহাদ হাকিম হতেন, বা যে কেউ তার ভাইপো টাইপো যে কেউ হতেন। ময়ূকদা, তোমার মনে আছে এই নির্বাচন করানোর জন্য মুখ্য সচিবকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল জাস্ট বিকজ 6 মাসের মধ্যে যাতে ওই নির্বাচনটা দাদা প্লিজ দাঁড়ান। তোমার নিশ্চয়ই মনে আছে 6 মাসের মধ্যে যাতে সেই নির্বাচনটা করানো যায়। তাহলে ময়ূকদা, একটা নির্বাচন করানোর জন্য আমি এত তৎপর হলাম, কিন্তু 2018 সালে যেখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, আরে দাঁড়ান না ভাস্করদা প্লিজ। আমি সবাইকে শেষে 1 মিনিট করে দেব, কিন্তু এখন সায়ন বলুন এবং ভাস্কর বাবু তার উত্তর আপনাকে দিতে হবে। আমি খালি বলছি যে 2018 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, তার ভোট হলো না। এবং তার চাইতে বড় কথা, আজকের আগের দিন যখন হাইকোর্টে শুনানি চলছিল, 3টে জিনিস কোর্ট নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনকে বলেছিল, রাজ্য নির্বাচন কমিশন। 1, ভোটের দিন আপনি এমনভাবে ডিক্লেয়ার করতে পারেন না যার জন্য একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সুবিধা হয়, তার নাম তৃণমূল কংগ্রেস। 2, আপনাকে পসিবিলিটি খতিয়ে দেখতে হবে একদিনে গোটা রাজ্যে কাউন্টিং করানো যায় কিনা। 3, সোমবার অর্থাৎ আজকের দিনে আপনাকে প্ল্যানিং জমা দিতে হবে। আসল কথা তো বললাম না, নির্বাচন কমিশন আজকে যা বলছেন পরদিনকে তার অন্য কথা বলছেন। নির্বাচন কমিশনের কাছে বলা হয়েছে যে ব্যালট বক্স যেগুলো ব্যালটে যেটা আছে সেটার অপ্রতুল, সারা রাজ্যে ভোট করার মতন আমাদের ব্যালট নেই, যে মেশিনগুলোর ব্যালট মেশিন নেই। আমি ওই মামলার একজন জুনিয়র অ্যাডভোকেট, আপনি বলবেন নালে আমি বলছি কত আছে শুনুন। 15,000 ইভিএম আছে, শুনুন 15,000 ইভিএম আছে, অন ওথ জানিয়েছে 30,000 ইভিএম লাগবে। তার মধ্যে ভাস্করদা লেট মি কমপ্লিট, 30,000 ইভিএম আছে, 15,000 ইভিএম লাগবে। আগের বারে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বললো, রাজ্য নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যে ভোট আমি শেষ করে দেব, আজকে বলছে মের মধ্যে করে দেব। তার আগের দিন দাঁড়িয়ে বলেছিল আমি নির্বাচনই করব না। বেশ দুজনকেই থামাচ্ছি। আমি সন্ময় বাবুর কাছে যাব। সন্ময় বাবু কি বলবেন? এই যে তরজাটা কোথায় শেষ হবে? মানুষ কবে পুরো পরিষেবা পাবে এবং সমস্ত কিছু সুন্দরভাবে, অন্তত বাংলার জন্য বাঙালিরা না লড়লে কারা লড়বে? সন্ময় বাবু, আপনার কাছে 1 মিনিট সময়। না ময়ূক, আমি একটা কথা বলি, অনেকক্ষণই বলছিল না ডিসেম্বর মাস 2018 সালে নির্বাচন হয়েছিল হাওড়া। আমি বলছি, আমি 20 বছর ধরে একটি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি। আমি দেখেছি আমার বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল সেপ্টেম্বর মাস 2018, তারপর 20 মাস বাদে করোনা এসছে, 20 মাস বাদে। এই সময়টা তৃণমূল কংগ্রেস কেন নির্বাচনটা করলো না? আমার মতে দুটো কারণ আছে। একটা হচ্ছে রাজনৈতিক কারণ, আমার সময় সুযোগ বুঝে আমি নির্বাচনটা করাবো, পাশে তার রিপার্কেশন বিধানসভায় না পড়ে বা অন্যান্য। আরেকটি যেটা আছে আর্থিক দিক, বলছি প্রত্যেক পুরসভা যেগুলোতে নির্বাচন হয়নি সবটাই তৃণমূল কংগ্রেস দখল রেখেছে। এই জন্য
তথাকথিত কোঅর্ডিনেটরদের মারফতে বিল্ডিং প্ল্যান থেকে কাটমানি, টেন্ডার দুর্নীতি থেকে কাটমানি এবং অবৈধ জালিয়াতি রিক্রুটমেন্ট, এই তিনটে কিন্তু মূল বিষয়। আবার বলছি, তুমি দেখেছো এই কলকাতা কর্পোরেশনে একজন কাউন্সিলর সম্বন্ধে 42 লক্ষ টাকা একজন প্রমোটারকে দিতে, আর অভিযোগটা আমরা শুনেছিলাম নাম সন্দীপা 1 মিনিট সময় আপনার কাছে, আপনার বক্তব্য বলুন। বাংলার মানুষ কবে মুক্তি পাবে? এই যে জল যন্ত্রণা হোক বা অন্য রাস্তা খারাপ, বাঙালি হয়ে আমরা কেন একত্রিত হয়ে এই লড়াইটা লড়তে পারবো না বলুন। না দেখুন, সদিচ্ছা থাকলে অবশ্যই আমরা একত্রিত হয়ে লড়তে পারবো, কিন্তু তৃণমূল কংগ্রেস যেরকম গুন্ডামি করে, যেরকম জোর জুলুম করে, ভোট দিতে দেয় না লোকেদেরকে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কালকে তো আমরা একটা কথাই জনগণকে বলবো, দেখুন আপনারা প্রচণ্ডভাবে সিনসিয়ার, আপনারা একটা কাজ করবেন, সকাল সকাল গিয়ে আপনারা ভোটটা দিয়ে দেবেন। কেন কি গন্ডগোলগুলো কিন্তু শুরু হয় ওই 10:30 11টার পর থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কলকাতাতে 16খানা বড় আর হাওড়াতে 7টা বড়, প্লাস বালি তো এখন অ্যাড হয়ে গেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যতগুলো বড় আছে, দেখুন সেচ খালের একটা ব্যাপার আছে, যে সুয়েজগুলো আছে সেখানে কিন্তু নিকাশি ব্যবস্থাটা খুব প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে কলকাতাটা কিন্তু বাটির মতো, সেখানে এসে সব জায়গায় জলগুলো সেখানে জমছে। এই যে গত 3 দিন ধরে বৃষ্টিটা হচ্ছে যাবাদের জন্য, কলকাতাতে বিস্তীর্ণ এলাকায় জল জমে গেছে। ব্যাপারটা আমি আগেই আপনাকে বলেছি ময়ূকদা, সদিচ্ছা থাকলে সবকিছু হয়। 3 বছর ধরে আছে এখানে সরকারি, সবকিছু হয়। সদিচ্ছা আছে কিনা? সদিচ্ছা নেই, চুরি করতে ব্যস্ত একটি দল। দেখুন আমি বলি হাওড়া একটি অন্যতম প্রাচীন শহর, যে শহরের পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে, আমি বলতে দিই পরিকাঠামোগত কিছু ত্রুটি হাওড়ায় রয়েছে, বহু পুরনো শহর। এই অবস্থার মধ্যেও এবারে যে পরিমাণ বৃষ্টি বাদলা হয়েছে তাতে কিছু জল জমা এবং সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু দক্ষ প্রশাসনিক মন্ডলী যে কথা বলছিলেন, তারা অনেকে পরিবর্তনও করা হয়েছে, দক্ষ প্রশাসনিক মন্ডলী তারা চালাচ্ছেন। এর সঙ্গে আরেকটা জিনিস দেখতে চাই, যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো পর্যদস্ত হয়েছে, তারা বলছেন নাকি শেখ সময় ভোট হলে তারা নাকি জিততেন। আমি বিনয়ের সঙ্গে বলছি, কংগ্রেস এবং সিপিএম জামানত বাজেয়াপ্ত হচ্ছে এবং বিজেপিও পর্যদস্ত। সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো সুবিধার কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেস ভোটে জিতবেই। আজকে কংগ্রেস আর সিপিএম আর বিজেপি সম্পূর্ণভাবে পর্যদস্ত বিষয়, এবং আগামী দিনে নির্বাচনে মানুষ যাদের উপর আস্থা রাখছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এই বিরোধীদের বিচ্ছিন্ন রাজনীতি থেকে মানুষ দূরে আছে। জায়গা থেকে সময় শেষ ভাস্কর বাবু, সময় শেষ। আস্থা, মানুষের আস্থা, যে দল, যে গণতান্ত্রিক দলের উপর মানুষের আস্থা আছে সেটা ভালো কথা, কিন্তু সায়নের কাছে আমি জানতে চাইবো 1 মিনিট সময়, সায়ন, যে এই আস্থাটা অর্জন করার জন্যই তো নির্বাচনে লড়াইটা করে রাজনৈতিক দলগুলো। তো সব জায়গাতে নির্বাচনটা হোক না, এই যে দুপক্ষ থেকেই বলা হচ্ছে কিছু না কিছু যুক্তি, সেই যুক্তিগুলো খণ্ডন করবে কে? আমি ময়ূকদা বলছি তোমাকে, এই যে দুপক্ষের যুক্তির কথা তুমি বলছো, এরকম একটা যুক্তি যেটা কোর্টের অভ্যন্তরে অ্যাডভোকেট জেনারেল বলেছেন, যখন প্রশ্ন করা হয়েছে কলকাতার নির্বাচন সবার আগে কেন করানো হলো, উনি তার হিসেবে বলেছেন 1, কোভিড পজিটিভ রেট কম, 2, এখানে ভ্যাকসিনেশন বেশি হয়েছে, 3, এখানে হেলথ কেয়ার সিস্টেম খুব ভালো। আমি 4 নম্বর একটা কথা বলি ময়ূকদা, উপনির্বাচনের সময় কলকাতার বাইরেও তো বাকি 6টা জায়গায় নির্বাচন হয়েছে, কই তখন তো রাজ্য সরকার এই কথা বলেননি। এক জায়গায় 85% ভোট, এক জায়গায় 27% ভোটে উনি জিতেছেন। তার চাইতে আরো বড় কথা ময়ূকদা, এখানে বসে তোমাকে বলছি, 3 বছর ধরে কোনো অডিটের রিপোর্ট জমা দেয় না। তুমি করো না একটা 1 ঘন্টার শো, বসে তোমাদেরকে এখানে রিপোর্ট দিয়ে যাবো। 3 বছর ধরে কোনো অডিটের রিপোর্ট নেই। লোকাল ইনকাম যেখান থেকে হয়, দা ওন ফান্ড অফ দা মিউনিসিপ্যালিটি, ওন ফান্ডের কোনো হিসাব নেই ময়ূকদা, নিজের পার্টির লোককে বসিয়ে রেখে দিয়েছে। হলুদ সাংবাদিকতা করা এমন সাংবাদিককে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিয়েছে। কিসের জন্য, কিসের ভিত্তিতে? কত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব সে? এর উত্তর দেবেন আপনি? মানুষই উত্তর দেবে। সন্ময় বাবু, ভাস্কর বাবু, সায়ন, সন্দীপা, মানুষই উত্তর দেবে। এবং এই মানুষের, হাওড়ার মানুষের বক্তব্য তুলে ধরার জন্য আমরা বারবার হাওড়াতে যাব এবং সেখান থেকে গ্রাউন্ড রিপোর্টিং শুধু না, স্টুডিও থেকে প্রাইম টাইম আলোচনা করব, যাতে করে মানুষ কিছুটা রিলিফ পায়, এবং সেই রিলিফটাই শেষ কথা। আজকের এই যে বিতর্কের সেগমেন্ট, সেই সেগমেন্টটা এখানেই শেষ করছি। এরপরে ফিরে আসছি ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে। কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে আসছি একটা ব্রেকের পর।
ফিরে এলাম ব্রেকিং নিউজ সেগমেন্টে এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ নিয়ে আমরা এসেছি গোয়ায় অত্যন্ত বড় খবর এই মুহূর্তে আসছে। গোয়ায় তৃণমূলের সঙ্গে হাত মেলালো এমজিপি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি হাত মেলালো তৃণমূল কংগ্রেসের সাথে। আমাদের সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে বিশাখা। আরো কি জানতে পারছো, বিস্তারিত জানাও আমাদের। ময়ূক, আমরা জানি যে যখন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোয়ায় নিজের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জমি শক্ত করার জন্য গিয়েছিলেন, সেখানে গিয়ে নিজের দলের সংগঠন আরও মজবুত করার জন্য গিয়েছিলেন, তখনই সম্ভাবনা উঠে এসেছিল গোয়া ফরওয়ার্ড পার্টি এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এমজিপি তাদের সঙ্গে হাত মেলানোর একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সেই সময় আমরা সেই সময় কভার করেছিলাম রিপাবলিক বাংলার হয়ে যে সুদিন দলিকার তিনি জানিয়েছিলেন, যিনি দলের বিধায়ক, যিনি এমজিপির বিধায়ক, তিনি বলেছিলেন এরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু আজকে দীপক দলিকার, যিনি দলের প্রেসিডেন্ট সভাপতি, তার তরফ থেকে অনেক ধন্যবাদ। এই খবরের দিকে, অত্যন্ত বড় খবর, এই খবরের দিকে বিশাখা তুমি নজর রাখো। কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির তরফ থেকে যে বক্তব্য তুমি নিয়েছিলে গোয়া গিয়ে, সেই বক্তব্য একবার শুনিয়ে নেব। मैं जानना चाहूँगी कि जब कल ममता जी आ रही है, ये एक सुना जा रहा है कि एमजीपी वो तृणमूल के साथ मार्च करने वाला है। प्रशांत किशोर टीम met me, खुद Prashant Kishore met me. We have discussed so many things in it, not merging with TMC. We will never merge with any other party, even TMC. We will never merge with any other party, even TMC. We will never merge with any other party, even TMC. এছাড়া আরেকটি খবরের দিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরের দিকে নজর রাখছি, কমিশনের উদ্যোগে ভোটারদের টিকাকরণ এবং এই টিকাকরণ পুরো ভোটের আগে ভোটারদের যে টিকাকরণ, সেই টিকাকরণে কমিশনের উদ্যোগ এবং উদ্যোগ নিয়ে বিস্তারিত আমাদের সাথে যে বিস্তারিত বিট্টু রয়েছে আমাদের সাথে। বিট্টু আরো কি জানতে পারছো, সংক্ষেপে জানাও। যেটা জানতে পারছি যে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই টিকাকরণ প্রক্রিয়া হবে এবং বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোতে এই টিকাকরণ প্রক্রিয়া হবে। মূলত ইলেকশন কমিশনের উদ্যোগে এই টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে এবং তুমি যেটা জানো যে 16খানা বোরো রয়েছে, 16খানা বোরোর প্রতিটি বোরোতে 3টে করে অ্যাম্বুলেন্স থাকছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলোর মাধ্যমে যাতে আগামী দিনে যারা কোভিড আক্রান্ত ভোটাররা রয়েছেন তারা যাতে ভোটের তালিকায় ভোটে অংশগ্রহণ করতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টাও কমিশন বিশেষভাবে নজর দিচ্ছে। বেশ, ধন্যবাদ বিট্টু, ধন্যবাদ। এই খবরের জন্য আমরা এই খবরের দিকেও নজর রাখবো এবং অন্যান্য সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো। এর পরে সোজাসুজি স্বর্ণালী রয়েছে। আপাতত অনির্বাণের অগ্নিবাণে আমি ময়ূক রঞ্জন ঘোষ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ থাকুক রিপাবলিক বাংলায়।